বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই আজকের এই অর্থনীতি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস যেটি স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা আমাদের অনেক দিক থেকেই এই অর্থনীতির যে মেইন বিষয়গুলো সেটার মধ্যে অন্যতম একটি টপিকস হচ্ছে স্থিতিস্থাপকতা। আশা করি তোমরা এই স্থিতিস্থাপকতার শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটি ভালোভাবে দেখলে তোমরা উপকৃত হবে এবং তোমরা বিষয়গুলো সম্পর্কে ভালো জানতে পারবে ইনশাআল্লাহ। প্রথমে আসি, স্থিতিস্থাপকতা কি? স্থিতিস্থাপকতা এটি 1660 এর দশকে ফ্রান্সে সর্বপ্রথম এই স্থিতিস্থাপকতা শব্দটি এসেছিল। স্থিতিস্থাপকতা এই শব্দটির আমরা যদি ইংরেজি প্রতিশব্দ দেখি তাহলে ইলাস্টিসিটি শব্দটি আবার কোত্থেকে এসেছিল? ইলাস্টিসিটি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ইলাস্টিকাস। ল্যাটিন শব্দ ইলাস্টিকাস থেকে এসেছে, ইলাস্টিকাস, এবং গ্রিক শব্দ ইলাস্টোস। এই দুইটি শব্দের সমন্বয়ে মূলত ইলাস্টিসিটি শব্দটির উৎপত্তি হয়েছে। ইলাস্টিসিটি শব্দটির অর্থ হচ্ছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা বলতে আমরা বুঝবো পরিবর্তন। কিসের পরিবর্তন? এখানে কোন একটি অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয়, এই পরিবর্তনই মূলত হচ্ছে, এটা যদি অনুপাত আকারে দেখানো হয় তাহলে আমরা বলবো স্থিতিস্থাপ। তাহলে কি বললাম? যে স্থিতিস্থাপকতা হলো স্বাধীন চলকের আপেক্ষিক কিংবা শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের শতকরা বা আপেক্ষিক পরিবর্তন যে হয় সেই দুইয়ের অনুপাতই মূলত হলো স্থিতিস্থাপকতা। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে দুটি চলক নিয়েছি, একটি স্বাধীন চলক, একটি হচ্ছে অধীন চলক বা নির্ভরশীল চলক। স্বাধীন চলক এখানে এক্স এবং অধীন চলক ওয়াই। তো স্থিতিস্থাপকতা পাবো আমরা যে এখানে এক্স এর শতকরা পরিবর্তন, তার মানে স্বাধীন চলকের শতকরা পরিবর্তন, আবার অধীন চলকের শতকরা পরিবর্তন, এই দুইয়ের অনুপাতই পাবো আমরা স্থিতিস্থাপকতা। তাহলে আমরা আরেকটু লিখে ফেলি যে ওয়াই এর শতকরা পরিবর্তন। ওয়াই এর শতকরা পরিবর্তন বলতে আমরা বুঝবো ডেল্টা ওয়াই ইন্টু 100। আবার এক্স এর শতকরা পরিবর্তন যেটা আমরা পাবো ডেল্টা এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু 100। এটা সমান সমান, আমরা যদি এই 100 কেটে যাবে, ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ভাগ ডেল্টা এক্স ডিভাইডেড বাই এক্স। এখন আমরা এই ভাগটাকে গুণ করে দিব, ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স। তাহলে এটা সমান সমান ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স ইন্টু এক্স ডিভাইডেড বাই ওয়াই। আমরা এটা পাচ্ছি। তাহলে স্থিতিস্থাপকতা পাচ্ছি ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স ইন্টু এক্স ডিভাইডেড বাই ওয়াই। তাহলে এখানে ওয়াই কি? ওয়াই তোমরা দেখতে পাচ্ছ, ওয়াই হচ্ছে অধীন চলক, এক্স হচ্ছে স্বাধীন চলক। ডেল্টা ওয়াই, তাহলে ডেল্টা ওয়াই হচ্ছে অধীন চলকের পরিবর্তন। ঠিক একইভাবে ডেল্টা এক্স এটা হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তন।
স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি সমান সমান আমরা পাইলাম ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স ইন্টু এক্স ডিভাইডেড বাই ওয়াই। এই হচ্ছে স্থিতিস্থাপকতা। তাহলে আমি তোমাদের জন্য তোমাদের সুবিধার্থে আমি আরেকবার বিষয়টি বলতেছি যে স্থিতিস্থাপকতা হলো এমন একটি বিষয় যেটি এক্স বা স্বাধীন চলকের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হয়। এই দুইয়ের অনুপাতই হলো মূলত স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপকতার সূত্রটি আমরা এভাবে বের করতে পারবো। এখন স্থিতিস্থাপকতা মূলত কার হয়? স্থিতিস্থাপকতা মূলত হচ্ছে চাহিদার হয়। কারণ স্থিতিস্থাপকতা চাহিদার ক্ষেত্রে যে হয় সেটা আমরা একটু দেখে নিই। চাহিদার ক্ষেত্রে আমরা স্থিতিস্থাপকতা পাই, যেটাকে আমরা বলি চাহিদার স্থিতিস্থাপকতা। তো স্বাভাবিকভাবেই যে স্বাধীন চলকের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের যে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকেই আমরা বলি স্থিতিস্থাপকতা। তো একটি চাহিদা অপেক্ষকে কি থাকে, স্বাধীন চলক কি থাকে এবং নির্ভরশীল চলক কি থাকে বা অধীন চলক কি থাকে। তো আমরা একটা চাহিদার অপেক্ষক যদি নেই, চাহিদা অপেক্ষক যেটা গত ক্লাসে তোমরা আমার এ বিষয়ে একটা ক্লাস হয়েছিল, তোমরা শুনেছো। আচ্ছা, কিউডি ইকুয়াল -20 কিউডি ইকুয়াল 20 - 2p। তো এখানে একটা চলক পাচ্ছি পি, আর একটা চলক হচ্ছে কিউডি, অথবা আমরা কিউ বলতে পারি কিউ। তো এই চলকটির নাম হচ্ছে স্বাধীন চলক, এই চলকটির নাম হচ্ছে অধীন চলক। তো এই স্বাধীন চলকের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে এই নির্ভরশীল বা অধীন চলকের যে আপেক্ষিক বা শতকরা পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকেই যে আমরা দুইয়ের অনুপাত করার ফলে যে মানটি পাবো, সেই মানটিকে আমরা কিন্তু স্থিতিস্থাপকতা বলবো। তো চাহিদার স্থিতিস্থাপকতা বলতে গেলে তাহলে আমরা বলবো চাহিদা অপেক্ষকের স্বাধীন চলকের আপেক্ষিক বা শতকরা পরিবর্তনের ফলে চাহিদা অপেক্ষকের নির্ভরশীল চলক বা অধীন চলকের আপেক্ষিক বা শতকরা পরিবর্তন, এই দুইয়ের অনুপাতকে আমরা বলবো চাহিদার স্থিতিস্থাপকতা অথবা স্থিতিস্থাপক চাহিদা। এবারে আমি তোমাদের স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা, এই দুইটি বিষয় আজকে তোমাদের আমি ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। স্থিতিস্থাপক চাহিদা বলতে আমরা কোনটাকে বলবো? অস্থিতিস্থাপক চাহিদা বলতে আমরা কি বলবো, কোনটাকে বলবো? আমি একটা এক্সাম্পল দেই। ধরো বিলাসজাত দ্রব্যের মধ্যে আমরা পাই টিভি, ফ্রিজ, এয়ার কুলার ইত্যাদি, যেমন গাড়ি। ধরো টিভির দাম, ধরো একটা এলজি আর একটা হচ্ছে সনি। এখন এলজি
21 ইঞ্চি কালার টেলিভিশন, সনি 21 ইঞ্চি কালার টেলিভিশন, দুইটার প্রাইস 21 ইঞ্চি কালার টেলিভিশন এলজির 23,000 টাকা, এবং সনির যদি আমরা দেখি এটা ধরলাম 21,000 টাকা। হঠাৎ করে সনি টিভির দাম বেড়ে গেল, 1,000 টাকা বেড়ে গেল। তখন যারা হয়তো সনি টিভি কিনতে আগ্রহী ছিল তারা কিন্তু আর সনি টিভি কিনবে না, না কিনে হয়তো এলজি টিভি কেনার প্রতি তাদের প্রবণতা বেড়ে যাবে বা বৃদ্ধি পাবে। কেন? কারণটা হলো যে এখানে খুবই সামান্য, খুব বেশি কিন্তু পরিবর্তন হয়নি, মাত্র 1,000 টাকা বৃদ্ধি পাওয়ার কারণে গ্রাহক এই কোম্পানির পণ্য কিনতে আগ্রহী না হয়ে অন্য কোম্পানির কিনতে আগ্রহী হয়। এটা বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে আমরা দেখি যে দ্রব্যের দামের সামান্য পরিবর্তনে দ্রব্যের মধ্যে যে প্রভাবটা পড়ে, ব্যাপক প্রভাব পড়ে, পরিমাণের মধ্যে ব্যাপক প্রভাব পড়ে, আর এটাই হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা। তাহলে আমরা যদি একটা চিত্র অঙ্কন করি, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি বিন্দু নিলাম, চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক দাম P1, প্রাথমিক যে চাহিদার পরিমাণ ছিল সেটা হচ্ছে Q1। দামের সামান্য পরিবর্তন, খুবই অল্প পরিবর্তন, সামান্য পরিবর্তনে অর্থাৎ এইটুক পরিবর্তন, সামান্য পরিবর্তনে আমরা চাহিদার মধ্যে একটা ব্যাপক পরিবর্তন দেখি। যখনই এই চাহিদার মধ্যে ব্যাপক পরিবর্তন দেখা যায় তখনই যে স্থিতিস্থাপকতা হয় সেটি হলো স্থিতিস্থাপক চাহিদা। অর্থাৎ দামের সামান্য পরিবর্তনে চাহিদার ব্যাপক পরিবর্তন, এটাকে আমরা স্থিতিস্থাপক চাহিদা বলি। এবারে আসি অস্থিতিস্থাপক চাহিদা কি। অস্থিতিস্থাপক চাহিদা হলো, এটারও একটা আমরা এক্সাম্পল দিতে পারি, যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, যেমন চাল, ডাল, তেল, লবণ, হলুদ ইত্যাদি। আমরা দেখি যে একজন মানুষ বা একটা পরিবারের দৈনিক যত কেজি এই নিত্য পণ্য সামগ্রীগুলো যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু ভোগ করবে। হয়তোবা অনেক সময় খুব দামের খুব বেশি পরিবর্তনের ফলে দেখা যায় খুব সামান্য পরিমাণে হয়তো চাহিদার পরিমাণে প্রভাব ফেলতে পারে, কিন্তু সাধারণত আমরা যদি দেখি যে যতটুকু প্রয়োজন আমরা কিন্তু ততটুকুই খাই, ততটুকুই ব্যবহার করি। এটাই হচ্ছে নিত্যপণ্য বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। এক্ষেত্রে দাম অনেক বেশি পরিবর্তন, দামের ব্যাপক পরিবর্তন হয়েছে। ব্যাপক পরিবর্তনের ফলে চাহিদার খুবই সামান্য পরিবর্তন হয়, কিংবা অনেক সময় দেখা যায় পরিবর্তন হয়ই না। এটাকেই বলা হয় অস্থিতিস্থাপক চাহিদা। তাহলে দামের ব্যাপক পরিবর্তনের ফলে চাহিদার সামান্য পরিবর্তন কিংবা পরিবর্তন না হলে যে স্থিতিস্থাপকতা হয় সেটিকে বলবো আমরা অস্থিতিস্থাপক। যে চাহিদাটা হয় সেই চাহিদাকে বলবো আমরা
অস্থিতিস্থাপক চাহিদা। ধরো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দামের প্রাথমিক দাম ছিল P1, প্রাথমিক পরিমাণ Q1, কিন্তু দাম অনেক বেশি পরিবর্তন হয়ে গেল, খুব বেশি কমে গেল। যদি এটা ধরি আমরা প্রাথমিক, ধরো এদিকে কমে গেল, অনেক বেশি পরিমাণে কমে গেছে, কিন্তু চাহিদার পরিমাণ যতটুকু সেটা কিন্তু ততটা প্রভাবিত হয়নি, ততটা কমেনি। তাহলে দামের ব্যাপক পরিবর্তনের ফলে চাহিদার সামান্য পরিবর্তন, কিংবা অনেক সময় দেখা যায় পরিবর্তনে হয় না, একটা পরিবারের হয়তো দৈনিক 5 কেজি চালের প্রয়োজন, হয়তো 5 কেজি তাকে নিতে হবে, হয়তো খুব সামান্য পরিবর্তন করলে 4.5 কেজি নিবে, কিন্তু খুব বেশি পরিবর্তন হয় না। আর এই ধরনের চাহিদাকে আমরা বলবো অস্থিতিস্থাপক চাহিদা। তাহলে স্থিতিস্থাপক চাহিদা বলবো দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদার ব্যাপক পরিবর্তন হওয়াকে স্থিতিস্থাপক চাহিদা, এবং দামের ব্যাপক পরিবর্তনের ফলে চাহিদার সামান্য পরিবর্তন হওয়াকে আমরা বলবো অস্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপক চাহিদার উদাহরণ হিসেবে আমরা বিলাসজাত দ্রব্য যেমন টিভি, ফ্রিজ, গাড়ি, এয়ার কুলার ইত্যাদি, এগুলোকে আমরা এর উদাহরণ হিসেবে নিতে পারি। আর অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে আমরা উদাহরণ হিসেবে নিতে পারি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীগুলো, যেমন চাল, ডাল, লবণ, হলুদ ইত্যাদি, এগুলো। তাহলে যদি কখনো প্রশ্ন হয় যে স্থিতিস্থাপক চাহিদা ও অস্থিতিস্থাপক চাহিদা বলতে কি বুঝো, আশা করি তোমরা সঠিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করে এই উত্তরগুলো দিতে পারবে। এরপরে যদি প্রশ্ন করা হয় স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা এর মধ্যে পার্থক্য লেখো, আশা করি এটাও তোমরা উত্তর দিতে পারবে, কারণ পার্থক্য এখানেই আছে। একটা পার্থক্য দেখতে পাচ্ছ, চিত্রগত পার্থক্য। এরপরে সংজ্ঞার দিক থেকে তুমি পার্থক্য দিবে, সংজ্ঞাগত পার্থক্য, যে দামের সামান্য পরিবর্তন, চাহিদার ব্যাপক পরিবর্তন। এখানে দামের ব্যাপক পরিবর্তন, এখানে চাহিদার সামান্য পরিবর্তন। তাহলে এটা একটা পার্থক্য হয়ে গেল। যদি তোমাদের খ নম্বর প্রশ্নে হয় তাহলে 2টি পার্থক্য দিলেই যথেষ্ট। যদি গ, ঘ, সাধারণত খ নম্বরেই এই প্রশ্নটা হতে পারে। আর যদি গ নম্বরে হয় তাহলে আরো কিছু পার্থক্য তুলে ধরতে হবে। আশা করি তোমরা যদি স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা বুঝে থাকো তাহলে এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন তুমি তৈরি করে দিতে পারবে। এবারে স্থিতিস্থাপকতার মধ্যে চাহিদার স্থিতিস্থাপকতা, যেটা আমরা বলতেছি ইপি দ্বারা প্রকাশ করা হয় কিংবা ইডি দ্বারা প্রকাশ করা হয়।
ইলাস্টিসিটি অফ ডিমান্ড, চাহিদার স্থিতিস্থাপকতা, এটা সমান সমান হচ্ছে আমরা সূত্রটা যদি দেখি, তোমাদের আমি বুঝাইলাম একটু আগে, ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। এখানে ডেল্টা কিউ বলতে কিউ এর পরিবর্তন, অর্থাৎ চাহিদার পরিমাণের পরিবর্তন, আর এটা হচ্ছে দামের পরিবর্তন। ঠিক আছে, তার মানে প্রাথমিক দাম এবং পরবর্তী বা পরিশেষে যে দামটি আসে সেই দুই দামের পরিবর্তন। আর এটা হচ্ছে একক প্রতি দাম, একক প্রতি চাহিদার পরিমাণ। এখন এই সূত্র থেকে যদি তোমাদের অঙ্ক দিয়ে দেয়, কখনো পরীক্ষায় যদি অঙ্ক দিয়ে দেয়, তাহলে তুমি কিভাবে অঙ্কটি করবে? আমি একটা অঙ্ক তোমাদের দিচ্ছি যে কোন দ্রব্যের দাম তাহলে দেখো এখানে একটি অঙ্ক তুলে ধরা হয়েছে, যদি কখনো স্থিতিস্থাপকতা বের করতে বলে তাহলে কিভাবে বের করবে। প্রশ্নটি হচ্ছে কোন দ্রব্যের দাম 10 টাকা হ্রাস পেয়ে 8 টাকা হলে চাহিদার পরিমাণ 100 একক থেকে বৃদ্ধি পেয়ে 140 একক হয়, এতে চাহিদার দাম স্থিতিস্থাপকতা কত হবে? প্রথমত জানতে হবে দাম স্থিতিস্থাপকতার সূত্রটি বা স্থিতিস্থাপকতার যে সূত্র সেটা আমরা কিভাবে পাবো। হ্যাঁ, তোমাদের একটু আগে আমি প্রথম দিকেই আলোচনা করছিলাম যে স্থিতিস্থাপকতার সূত্র সম্পর্কে বা স্থিতিস্থাপকতা কিভাবে আমরা পাবো। তো চাহিদার ক্ষেত্রে
বা দামের ক্ষেত্রে আমরা পাচ্ছি যে ইপি ইকুয়াল ডেল্টা কিউ বাই ডেল্টা পি, কারণ এখানে দাম এবং চাহিদার পরিমাণ এই দুইটির উপর নির্ভর করে। তাহলে ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। তো ডেল্টা কিউ বলতে কি বোঝায় বা পি বলতে কি বোঝায়, ডেল্টা পি বলতে কি বোঝায়, আমরা এখানে দেখো এক পাশে আমরা লিখছি যে এখানে কিউ ইকুয়াল টু 100। কিউ বলতে হচ্ছে 100, অর্থাৎ এই যে প্রাথমিক যে পরিমাণটা ছিল চাহিদার পরিমাণ, সেই প্রাথমিক চাহিদার পরিমাণকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, প্রাথমিক দামকে পি দ্বারা প্রকাশ করা হয়। প্রাথমিক দাম হচ্ছে 10 টাকা, এটা হ্রাস পেয়ে হয়েছে 8 টাকা, তার মানে পরিবর্তিত হয়েছে, পরে যেটা হয়েছে সেটা হলো 8 টাকা। তাহলে এই দুই দামের পার্থক্য হলো -2, অর্থাৎ -2। ঠিক আছে, এটা আমরা ডেল্টা পি এর মান পেলাম। হ্যাঁ, এভাবে ডেল্টা কিউ এর মান বের করব। প্রাথমিক চাহিদার পরিমাণ হচ্ছে 100 একক এবং বৃদ্ধি পেয়ে হয়েছে 140 একক। তাহলে এখান থেকে আমরা মাইনাস করে পাচ্ছি 40 একক। তাহলে এই মানগুলো এখন আমরা সূত্রের মধ্যে প্রয়োগ করি। তাহলে ডেল্টা কিউ ইকুয়াল কত, আমরা 40 পেয়েছি, 40 বসাই দিলাম। শুধু মানগুলো বসাই দিব, বসাই দিয়ে কাটাকাটি করে দেখব কত আসতেছে, -2, -2। এই -2 এখানে আমরা মাইনাসকে অ্যাভয়েড করি, হ্যাঁ, আমরা বলি 2। মাইনাসকে বাদ দিয়ে, মাইনাস হচ্ছে মূলত হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা বা দাম স্থিতিস্থাপকতা হওয়ার কারণে এখানে ঋণাত্মক চিহ্নটি এসেছে। হ্যাঁ, কারণ আমরা জানি দাম স্থিতিস্থাপকতার মধ্যে বা চাহিদার স্থিতিস্থাপকতার মধ্যে যেটি পাই সেটি হলো এদের দুইয়ের মধ্যে কিন্তু বিপরীত সম্পর্ক বিদ্যমান। এদের দুইয়ের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান, দাম এবং চাহিদা এই দুইয়ের মধ্যে সম্পর্কটা হচ্ছে বিপরীতমুখী। সুতরাং এটি ঋণাত্মক, অর্থাৎ সমমুখী সম্পর্ক না, এতে বিপরীতমুখী সম্পর্কের কারণে এর মানটা আসে ঋণাত্মক। আর এই ঋণাত্মককে আমরা অ্যাভয়েড করলে শুধু যে মানটি পাবো সেটা হলো 2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো স্থিতিস্থাপকতার বিষয়টি। আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো পরামর্শ থাকে তাহলে সেটাও আমাদের কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে। আশা করি তোমরা আজকের এই ক্লাসটি করে খুব ভালোভাবে উপকৃত হয়েছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।